কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। আমি নির্বাচনী প্রচারণার সময় বক্তব্যে বারবার বলতাম লন্ডন থেকে এক মুফতি এসেছে। এটা নিয়ে সবাই আমাকে প্রশ্ন করত কেন। আমি বলতাম লন্ডন থেকে আসার পর উনি ইসলামের ইতিহাস বিকৃত করা শুরু করেছে, ওনাকে আমি কী নামে ডাকবো, এই কারণে বলি লন্ডনের মুফতি। তারপর দেখলাম উনি আসলে ইসলামের ইতিহাস না, উনি বাংলাদেশের ইতিহাসই পাল্টে দিচ্ছেন। ভূখণ্ডের আমের জায়গায় কাঁঠাল উৎপাদন সৃষ্টি করেছেন, রংপুরের জায়গায় বগুড়া বসায় দিচ্ছেন, এইভাবে করে উনি বাংলাদেশের ইতিহাসও পাল্টে দেওয়া শুরু করলেন। গতকালকে দেখলাম ইসলামের ইতিহাস বাংলাদেশের ইতিহাস দরকার নাই, জনাব তারেক রহমান নিজের দলের ইতিহাসই তো জানে না। যেই ব্যক্তি নিজের দলের ইতিহাসই জানে না, নিজের দলের নেতাকর্মীকেই জানে না, উনি বাংলাদেশকে কিভাবে জানবে আর বাংলাদেশকে কিভাবে চালাবে, এটা এখন আমাদের প্রশ্ন। অতএব ওই যে উনি 3 বছর আগে ইন্তেকাল করা মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে 79 সালে এসে আবার কবর থেকে জীবিত করে দিতে পারেন যিনি, আমার মনে হয় ওনার চেষ্টা করা উচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জীবিত করা যায় কিনা। কারণ আমি নিশ্চিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই 72-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন, এটা আমি বিশ্বাস করি। এটা 72-এর মুজিববাদী সংবিধান, যা পরবর্তীতে শেখ হাসিনার সংবিধানে রূপান্তর হয়েছে, সেই সংবিধানকে তারেকবাদের সংবিধান আমরা হতে দেব না। একই সাথে একই দিনে 2টা ভোট হয়েছিল। কয়টা? একটা সংসদ গঠনের জন্য, আরেকটা সংস্কার পরিষদ গঠনের জন্য। একই দিনের একটা ভোটের শপথ তারা নিয়ে বলেছে হালাল, আরেকটা শপথ না নিয়ে ম্যানেজ ভোটে জয়ী হয়ে বলতে চায় হারাম। একই দিনে এক ভোট যদি হালাল হয় তাহলে আরেকটা হারাম হতে পারে না। 70% জনগণের হ্যাঁ ভোটের রায়কে যারা অস্বীকার করে বেঈমানি করতে চায়, তাদের স্থান এই বাংলার মসনদে হবে না ইনশাআল্লাহ। যাই বলা হয় তারা একটা শব্দ শুনিয়ে দেয়, কি সেটা? সংবিধান। সংবিধান উচ্চারণ করতে গেলে শেষে আসে ধান। তারা ভেবেছে এটা বোধহয় ধানের শীষ, এই কারণে বারবার বলে সংবিধান। এটা ওই যে নির্বাচনের আগে নিকৃষ্ট স্লোগান দিত, কি জানি, লাগারে লাগা ধান লাগা, ওই ধান নয়। এটা 72-এর মুজিববাদী সংবিধান, যা পরবর্তীতে শেখ হাসিনার সংবিধানে রূপান্তর হয়েছে, সেই সংবিধানকে তারেকবাদের সংবিধান আমরা হতে দেব না। অতএব কথাবার্তা পরিষ্কার, গণভোটের রায়কে সম্মান জানিয়ে বাস্তবায়ন করুন, না হলে যেই আন্দোলন করে তোলা হবে মসনদ থাকবে না ইনশাআল্লাহ। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা বৈধ, আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ। এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। ভাইরা আমার, আমরা সংস্কার পরিষদের কথা বলছি, এটা নতুন কোনো কথা নয়। ঐক্যমত্য কমিশনে 30টির উপরে রাজনৈতিক দল একমত হয়ে সকলে এক কথা বলে সংবিধানের টেকসই পরিবর্তনের জন্য, সংস্কার সাধনের জন্য, সংস্কারকে টেকসই করার জন্য সংশোধনী নয়, সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সকল রাজনৈতিক দল আমরা একমত হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভোটের আগে পর্যন্ত তারা ফরমালি গণভোটের বিপক্ষে বলে নাই, কিন্তু ভোটের পরে টুঠাট মেজরিটি পাওয়ার কারণে তারা জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সাহস করছে। জনগণ গণভোটের মধ্য দিয়ে
বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যে পরিবর্তন চেয়েছে, আজকে 2/3 ক্ষমতার জোরে তারা সেটাকে অমান্য করার পায়তারা করছে। ভাইরা আমার, তারা সংবিধানের কথা বলছে, আমরাও বলি দেশ পরিচালনা করতে সংবিধান লাগবে, কিন্তু সেই সংবিধান 72-এর মুজিববাদী সংবিধান না। সেই সংবিধান শেখ হাসিনার সংবিধান না। সেই সংবিধান কোন দল বিএনপির সংবিধান না। দেশ পরিচালনার জন্য সংবিধান লাগবে, সেই সংবিধান হতে হবে জনগণের সংবিধান। আর সেই সংবিধানে জনগণের কথাগুলো থাকবে, তার অন্যথা আমরা হতে দেব না। আমরা তো বুঝি আপনারা সংস্কার চান না, গণভোট চান না। তার পেছনের কারণ হলো আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এক ব্যক্তির করায়ত্ত করে রাখতে চান। গণভোট মেনে নিলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ স্বচ্ছ হবে, আপনাদের কর্তৃত্ব এককভাবে থাকবে না। সেই কারণে আপনারা গণভোট চান না। গণভোট মেনে নিলে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্ভুক্তিমূলক সম্মিলিতভাবে একটা কাঠামো আসবে, আপনারা সেটা চান না। গণভোট কার্যকর হলে উচ্চকক্ষ হবে ভোটের পিয়ার অনুযায়ী, আপনারা সেটা চান না। আপনারা মৌলিক কাঠামোর পরিবর্তন চান না, এ কারণে এই গণভোট চান না। আমরা বলতে চাই, সংসদে আপনাদের সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ 70% সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজপথে আছে। এই জনগণকে কোনোভাবেই অমান্য করে আপনারা টিকে থাকতে পারবেন না। আপনাদের পতন নয়, আপনাদের সুন্দর পদক্ষেপের অপেক্ষায় জাতিকে সাথে নিয়ে আমরা অপেক্ষা করছি। সংসদে, রাজপথে কথা হবে সংস্কারের জন্য। বিক্ষুব্ধ ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে বিক্ষোভ মিছিল করব ইনশাল্লাহ। আমি যে আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি তা জুলাই বিপ্লবের কারণে। আজকে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন জুলাই বিপ্লবের কারণে, আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন জুলাই বিপ্লবের কারণে, আজকে যারা বেশিরভাগ এমপি হয়েছেন জুলাই বিপ্লবের কারণে। যে জুলাই বিপ্লব আমাদের নতুন জীবন দান করলো, সেই জুলাই বিপ্লবকে অস্বীকার করা মানে এই নতুন জীবনকে অস্বীকার করা। সংগ্রামী বন্ধুগণ, 24শে জুলাই বিপ্লব একটি দলকে ক্ষমতাচ্যুত করে আরেকটি দলকে ক্ষমতায় বসার ছিল না। জুলাই বিপ্লব ছিল পুরাতন ব্যবস্থাকে ছুঁড়ে ফেলে নতুন ব্যবস্থা কায়েম করা। জুলাই বিপ্লব ছিল একজন ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত না করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। আজকে গণভোটকে অস্বীকার করা মানেই শুধু 70% মানুষের রায়কে অস্বীকার করা নয়, 70% রায়ের অস্বীকার করার মধ্য দিয়ে আবার তারা আওয়ামী লীগের সেই ফেসিবাদী কায়দায় এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা দিতে চায়। আমরা দীর্ঘ 16 বছরে এক ব্যক্তির ক্ষমতার শাসন দেখেছি। আমাদের হাজার হাজার ভাই থেকে জীবন দিতে হয়েছে। শুধু জামাত ইসলামের কেন্দ্রীয় 11 জন ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিনা চিকিৎসা হত্যা করা হয়েছে। যে জুলাই বিপ্লবের সূচনা হয়েছে রংপুর, সে রংপুরের সন্তান আমি। সে রংপুরের সন্তান এখানে আছেন আক্তার হোসাইন। আবু সাইদ রক্ত দিয়েছিল কি জন্য? সে তো ছাত্র নেতা ছিল। তার রক্ত চলে গেলে সে ক্ষমতায় যাবে এই আশায় রক্ত দেয়নি, একটা পরিবর্তন চেয়েছিল। আজকে বিএনপি ক্ষমতায় আসে পরিবর্তন ভুলে গিয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের এই আন্দোলন কোনো দলের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন জনগণের বিপক্ষে যে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে। আমরা সকল সময় জনগণের পক্ষে থাকি। আজকে একজন ব্যক্তির কাছে ক্ষমতা কুক্ষিগত করার মাধ্যমে
যদি আপনারা দুঃস্বপ্ন দেখেন আবার জোর করে ক্ষমতায় থাকতে পারবেন, বোকার স্বর্গে বাস করছেন। মনে করেন কেয়ারটেকার সরকারের আন্দোলনের কথা, কেয়ারটেকার নাকি পাগল ছাগল ছাড়া কেউ বোঝে না। আপনারা অস্বীকার করলেন, আন্দোলন দমাবার চেষ্টা করলেন, শেষ পর্যন্ত মারলেন, এমনভাবে মারলেন কেয়ারটেকার হলো। আপনারা ক্ষমতা আসতে পারলেন না। জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না, আমাদেরকে রাজপথে আসতে বাধ্য করবেন না। রাজপথের আন্দোলনের ফলাফল সরকারি দলের জন্য কোনো শুভ অবস্থা হয়নি, কোনো সময় হবে না। আমাদেরকে জুলুম অত্যাচারে ভয় দেখাবেন না। সবগুলো পার করে আজকে এই বয়সে আমরা এসেছি। সময় থাকতে যদি দেশ ভালো চালাতে চান, গণভোটকে রায়কে মেনে নেন, কার্যকর করেন, জনগণ আপনাদেরকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে। আর যদি অবজ্ঞা করেন, আপনারা সংখ্যাগরিষ্ঠের কারণে, এই সংখ্যাগরিষ্ঠ কীভাবে হয়েছেন আপনারা ভালো করেই জানেন। ভোটের ফলাফলে আপনারা ইঞ্জিনিয়ারিং করে আজকে এই ক্ষমতায় এসেছেন, সেটা আপনারাও জানেন, জনগণও জানে। এই জন্য আপনারা জোর করে সংখ্যাগরিষ্ঠ অর্জন করে জোর করে দেশের জনগণের উপর চাপিয়ে থাকতে পারবেন না। আমাদেরকে আবার রাজপথে অবস্থান করতে বাধ্য করবেন না। যেটা সংসদেই সমাধান করার চেষ্টা করুন। যদি সংসদের কথা যদি আপনারা রাজপথে আনতে দেন, রাজপথের আন্দোলন জনগণের কোনো সময় বিফল হয়নি, সফল হবে ইনশাআল্লাহ। একটা দল তো পালিয়ে গিয়ে একটা দেশে আশ্রয় পেয়েছে। জানি না আপনারা যদি সেই পরিস্থিতি সৃষ্টি করতে চান, আপনাদের জায়গা কোথায় হবে আমি তা জানি না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে এমন এক সময় আমরা এই আন্দোলন করে তোলার চেষ্টা করছি যখন দেশের সাধারণ জনগণ জ্বালানি সংকটে ভুগতেছে। আজকে আমরা সংসদে দেখতে পাই মন্ত্রী বিবৃতি দেয় জ্বালানির সংকট নাই। জ্বালানির সংকট যদি না থাকে আপনারা কর্মঘণ্টা কমাইলে